আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। চলমান জাতীয় সংসদ এর অধিবেশনে কুমিল্লার সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ জনাব মনিরুল হক চৌধুরী তার একটি বক্তৃতা সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব আলোড়ন সৃষ্টি করেছে। বক্তৃতার শিরোনামটি অনেকেই জানেন, যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিল্লানা। আমি প্রথমেই তার বক্তৃতার সেই চুম্বক অংশটি আপনাদেরকে শোনার জন্য অনুরোধ করছি। যার জন্য সিন্নি খাইলা মোল্লা চিল্লানা। আপনারা 15-30 বছরে বেঁচে এই পর্যন্ত রাজনীতিকে নিয়ে এসেছেন, তার পেছনে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার অবদানটুকু একটু স্মরণও করেন না। মনে করেন বিএনপি আপনাদের প্রতিপক্ষ, যেমন জাসদ একসময় মনে করতে আওয়ামী লীগ একমাত্র প্রতিপক্ষ। তাতে ইতিহাস দেশ কোথায় গিয়েছে এইটা বিবেচনা করার মতো বুদ্ধিবিদ্যা আপনাদের সবার আছে। আমি শুধু বলবো, কয়বার জাতি সমক দেবে, আল্লাহ জাতিকে কয়বার সময় দেবে, আল্লাহ দিয়েও দেখেন নিয়েও দেখেন, কথাটা মনে রাখবেন। ধন্যবাদ সম্মানিত দর্শক মণ্ডলী। আপনারা মনিরুল হক চৌধুরী দীর্ঘ বক্তৃতা করেন, তার যে অংশটুকু নিয়ে আমি আজকে আলোচনা করতে চাই সেটুকু আপনারা শুনলেন। মূলত মনিরুল হক চৌধুরী যেটি বলার চেষ্টা করেছেন, এটি বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর একটি কথা তার মুখ থেকে বের হলো। জামাত ইসলামী নামক এই রাজনৈতিক দলটি, তাদের সম্পর্কে কত কি আলোচনা সমালোচনা আছে এগুলো আপনারা যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিচরণ করেন তারা তো জানেন। এবং এই আলোচনা এবং সমালোচনার ক্ষেত্র জামাত ইসলামী নিজেরাই যে তাদের মুনাফিকি আচরণ দিয়ে তৈরি করে, সে বিষয়ে নিশ্চয়ই জনগণের বিপুল অংশ তারা অবহিত আছেন। লক্ষ্য করেছেন, এই জামাত ইসলামী এই ধর্মের নামে, ইসলামের নামে আল্লাহর আইন যারা একসময় চালু করতে চেয়েছিল, এখন তারা সেটিও চায় না। এখন তারা কেবলমাত্র তাদের উপজীব্য হলো কথিত সৎ লোকের শাসন। এই সৎ লোকেরা নিজেদের স্বার্থে এমন কোনো হাড়ি নেই যেখানে তারা মুখ লাগায়নি। 1986 সালে প্রথম জামাত ইসলামী তারা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়েছিল আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতার প্রেক্ষাপটে। জাতীয়ভাবে এরশাদের বিরুদ্ধে যে আন্দোলন চলছিল, সেই আন্দোলনের পিঠে ছুরিকাঘাত করে শেখ হাসিনা যখন রাতারাতি সিদ্ধান্ত পরিবর্তন করে জাতীয় সংসদের নির্বাচনে অংশগ্রহণ করলেন, বিএনপি এবং অন্যান্য আন্দোলনকারী রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তথা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, তখন জামাতে ইসলামী আওয়ামী লীগের সঙ্গী হয়ে এরশাদের সেই স্বৈরশাসনকে বৈধতা দিতে তারা সেদিনের সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কারণ তারা সুযোগ খুঁজছিল যে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী নামে তাদের হালাল হওয়ার সেই সুযোগটি তারা খুঁজতে যেয়ে প্রথমে আওয়ামী লীগের ওই এঁটো হাড়িতে তারা মুখ দিয়েছে, পরবর্তীতে তারা এরশাদের এঁটো হাড়িতে তারা মুখ দিয়ে নিজেদেরকে হালাল করেছে। এই যে অপরের হাড়ির সিন্নি খাওয়া জামাতের যে অভ্যাস, এই অভ্যাস জামাতের পিছু ছাড়েনি। পরবর্তীতে আমরা দেখেছি বাংলাদেশের একটা বাস্তবতা, সেই বাস্তবতা হলো স্বাধীন বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের যে উলঙ্গ থাবা এবং তার বাংলাদেশি কনসার্ন হিসাবে আওয়ামী লীগ সেই আধিপত্যবাদী শক্তির তাবেদারিতে যেভাবে নিজেদেরকে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে নিয়োজিত করেছে, ফলে বাংলাদেশের মানুষ স্বাধীনতাকামী একটি রাজনৈতিক দল হিসাবে যেমন আওয়ামী লীগকে বিশ্বাস করে না, তেমনি বাংলাদেশের বন্ধু হিসাবে ভারতকে বিশ্বাস করার কোনো কারণ নাই। বরঞ্চ এই সম্প্রসারণবাদী এবং আধিপত্যবাদী এই শক্তি, এই রাষ্ট্রটি বাংলাদেশের শত্রু হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে হেন কোনো কাজ নেই যেটি তারা করেননি। ফলে বাংলাদেশের মানুষ এই ভারতীয় হেজিমনির যেমন বিরোধিতাকারী, একই সঙ্গে তাদের দোসর হিসাবে আওয়ামী লীগেরও বিপক্ষে বাংলাদেশের মানুষের অবস্থান। বারবার সেই ভারতীয় আধিপত্যবাদ আওয়ামী লীগের ঘাড়ে চড়ে বাংলাদেশের বুকে সর হওয়ার একটি বাস্তব প্রেক্ষাপটে বাংলাদেশে বিদ্যমান সকল রাজনৈতিক দলের একটি ঐক্যের আবশ্যকতা ছিল। সেই আবশ্যকতার প্ল্যাটফর্মেই প্রথমে 4 দলীয় জোট, যেটি 1996 থেকে 2001 সালে যে আওয়ামী দুঃশাসন তখন সংগঠিত হয়।
ফলে সে সময়ের একটি প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে এক পর্যায়ে বিএনপির এই শেডের নিচে জামাত ইসলামী তাদের রাজনৈতিক অধিকার, গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের সুযোগ নেয়। ফলে দীর্ঘ সময় জামাত বিএনপির হাড়ির সিন্নিকেই তারা বেঁচেছিল। এবং সবশেষ যে কথাটি বলা কোনো কারণেই বাহুল্য হবে না, যে আওয়ামী লীগ সরকারের আমলে যখন জামাতের নিবন্ধন বাতিল করা হয়, জামাতের মার্কা দাড়িপাল্লা এটি সাসপেন্ড করা হয় এবং জামাতের পরে এক ধরনের তারা যে স্বাধীনতা বিরোধী, তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধী, এই যে ন্যারেটিভ তাদের ব্যাপারে প্রতিষ্ঠিত, সেই ন্যারেটিভসকে কাজে লাগিয়ে আওয়ামী লীগ অন্যান্য রাজনৈতিক দলের পাশাপাশি জামাতের পরেও এক ধরনের নিবর্তন চালায়। সেই সময় জামাতের আশ্রয়দাতা ছিলেন বেগম খালেদা জিয়া এবং বিএনপি। বিএনপির অভ্যন্তরেই যারা মুক্তিযোদ্ধা ছিলেন, যারা স্বাধীনতা প্রেমী ছিলেন, যারা জামাতকে স্বাধীনতা বিরোধী শক্তি হিসাবে ভাবতেই যারা যুক্তিসঙ্গতভাবে স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তাদের একটা বড় ধরনের বিরোধিতা ছিল। যারা জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি করেছেন বিশেষ করে ৮০ এবং ৯০-এর দশকে, তাদের জামাত সম্পর্কে একটা ধারণা যেটি অত্যন্ত নেতিবাচক সেটি ছিল। এই ছাত্র নেতারাও জামাতের কে লালন পালন তোষণ এবং জামাতকে প্রশ্রয় দিয়ে, বিএনপি একজন মুক্তিযুদ্ধের ঘোষকের রাজনৈতিক দল, বিএনপি মুক্তিযোদ্ধাদের রাজনৈতিক দল, এই হিসাবে জামাতের এই অবস্থানকে অনেকেই পছন্দ করতেন না। দেশের মানুষের একটা প্রতিবাদ ছিল, আন্তর্জাতিকভাবেও জামাতের সঙ্গে জঙ্গি সংশ্লিষ্টতার যে অভিযোগ, সে প্রেক্ষাপটেও বিএনপি অনেক ধরনের কোণঠাসা পরিস্থিতিতে থাকার ঝুঁকিতে ছিল। এবং অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের যারা পাশ্চাত্য দুনিয়ার ডেভেলপমেন্ট পার্টনার বন্ধু, তারা অনেক সময় আকারে ইঙ্গিতে কোনো কোনো সময় প্রকাশ্যে জামাতের সঙ্গ ছাড়ার জন্য বিএনপিকে তারা নানাভাবে প্রলুব্ধ করেছে বা উদ্বুদ্ধ করেছে। কিন্তু খালেদা জিয়ার একটি কথা ছিল, যেটি আমি কোনো এক কারণে নিজ কানেও একদিন শুনেছি। সেটি হলো যে আমি ঐতিহাসিক একটি প্রেক্ষাপটে, খালেদা জিয়ার বক্তব্য যে আমি ঐতিহাসিক একটি প্রেক্ষাপটে এই রাজনৈতিক জোট যেটি বাংলাদেশের পক্ষে, যেটি আধিপত্যবাদী শক্তির বিপক্ষে, এটি করেছি। আমি কাউকে তাড়িয়ে দিতে পারি না, আমি সকলের অভিভাবক, কেউ যদি চলে যায় সেটা তাদের বিষয়। এই অবস্থায় বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে তার ওই পাহাড় সমান ব্যক্তিত্ব এবং বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতার কারণেও অনেকে এর বিরুদ্ধে থাকলেও জোরালো প্রতিবাদ করে খুব গুরুতর কোনো অবস্থান নেয়নি। একমাত্র উদাহরণ মীর শওকত আলী, যিনি 1991 থেকে 96 সাল পর্যন্ত বিএনপি সরকারের মন্ত্রী ছিলেন। তিনি 4 দলীয় জোটে তাকে যখন সংসদ সদস্য মনোনয়নের কথা বলা হয়েছিল, তিনি বলেছিলেন যে আমি একজন মুক্তিযোদ্ধা, 1971 সালে আমি সামনে পেলে জামাতের এই ঘাতকদেরকে খতম করতাম, আর ওরা যদি আমাকে নিরস্ত্র অবস্থায় পেত ওরা আমাকে খুন করত, ফলে ওদের সাথে জোটের কোনো প্রার্থী আমি হতে পারি না, আমি বিএনপি করি, বিএনপি এককভাবে ইলেকশন করলে আমি তখন প্রার্থী হতে রাজি আছি। এছাড়া এই অর্থে কেউই এই বিষয়ে এরকম স্ট্যান্ড নেননি। এতগুলো কথা এই কারণে বললাম, মনিরুল হক চৌধুরী সংসদে হয়তো এত কথা বলেননি, কিন্তু তার কথার মূল স্পিরিটটা হলো এটি যে এই জামাতে ইসলামী তারা খালেদা জিয়ার বদান্যতায় বাংলাদেশের রাজনীতিতে বেঁচে ছিল, এটা বলাই যায়। কারণ 2018 সালে যখন জামাতের ওই যে কথা বলছিলাম যে তাদের নিবন্ধন ছিল না, তাদের মার্কা সাসপেন্ড ছিল, তাদের নির্বাচনে অংশগ্রহণ করার চরম অনিশ্চয়তা ছিল, তখন বিএনপি তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বদান্যতায় বিএনপির মার্কার ধানের শীষ নিয়ে জামাতে ইসলামীর প্রার্থীরা সেদিন নির্বাচনে অংশগ্রহণ করেছিল। কথাগুলো এ কারণেই নতুন করে উঠছে যে এই সমস্ত কৃতজ্ঞতা নিদর্শন স্বরূপ জামাত এখন চরম অকৃতজ্ঞ একটি গোষ্ঠীতে পরিণত হয়েছে। তারা বিএনপির সমালোচনা করে, তারেক রহমানকে কটাক্ষ করে, তুই তোকারি করে তাদের আমির বক্তৃতা করে। গণতান্ত্রিক রাজনীতিতে একে অপরের প্রতিযোগী হওয়াই যায়, সেই প্রতিযোগিতার ভাষার একটা শালীনতা, সেটি সীমারেখা জামাত অনেক আগেই অতিক্রম করে গেছে। এবং 5ই আগস্ট 2024 পট পরিবর্তনের একেবারে অব্যবহিত পরেই
অনেকটা অপ্রাসঙ্গিকভাবেই জামাতের আমির তাদের একটি বৈঠকে বলেছিলেন যে আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আপনারা এখনো বিএনপি জোটে আছেন কিনা। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, আর জোটে থাকার কি কোনো প্রয়োজন আছে? এবং তিনি একই সঙ্গে উল্লেখ করেছিলেন যে আমরা একদল লুটেরাকে বিতাড়িত করে আর একদল লুটেরাকে কোনো সুযোগ দেব কিনা। এই কথার মধ্যে দিয়ে তিনি বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করেছেন এবং বিএনপিকেও আওয়ামী লীগের মতো লুটেরা চরিত্রের একটি রাজনৈতিক দল হিসেবে অভিহিত করার অপপ্রয়াস চালিয়েছেন। এবং তার কিছুদিন পরেই সাংবাদিক নেতা রুহুল আমিন গাজীর মৃত্যুর পরে দেখা গেছে জামাত ইসলামীর আমির এবং তাদের অন্যান্য নেতৃবৃন্দ আওয়ামী দোসরদের নিয়ে তারা মাতামাতি করেছেন। সেই ইকবাল শ্রবণ চৌধুরী আওয়ামী দোসর পান্ডা, সেই মঞ্জুল হাসান বুলবুল, সেই শেখ হাসিনার প্রেস সচিব, তাদেরকে নিয়ে এক টেবিলে বসে তারা স্যান্ডউইচ নাস্তা খেয়েছেন। অথচ সেই একই জানাজার অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য আন্দোলনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিল। তাদেরকে এক টেবিলে দেখা যায়নি। জামাতের টেবিলে আওয়ামী সাংবাদিক নেতৃবৃন্দ তারা একসাথে আড্ডা মেরেছেন। সেদিনই তারা সিগন্যাল দিয়েছেন রাজনৈতিকভাবে এই অন্যের হাড়িতে সিন্নি খাওয়ার যে তাদের প্রবণতা, তা থেকে তারা কখনোই বের হতে পারেননি। এমনকি জামাত ইসলামী এমন কোনো আচরণ করবে না যাতে ভারত অখুশি হয়। ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখেই জামাত ইসলামী তারা তাদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করবে, এরকম সিগন্যাল দিয়ে ভারতকে তুষ্ট করার একটা চেষ্টাও জামাতের আমিরের পক্ষ থেকে আমরা দেখেছি। এবং এখন তারা আরেকটি অত্যন্ত নিকৃষ্ট কাজ করছে। তারা তাদের প্রক্সি পার্টি হিসেবে কতগুলো রাজনৈতিক দল এগুলোকে আমরা মাঠে দেখেছি। আমরা এই যে এনসিপি, যাদেরকে আমরা মনে করতাম আন্দোলনে অংশগ্রহণকারী সেই চাঞ্চল্য সৃষ্টিকারী তরুণদের একটি রাজনৈতিক দল, এটা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল হবে, মানুষের প্রত্যাশা পূরণে ভিন্ন ধরনের রাজনীতি করবে, কিন্তু পরিশেষে দেখা গেল এই এনসিপিও জামাতের একটি প্রক্সি পার্টি। নাসিরুদ্দিন পাটোয়ারির মতো একজন বেয়াদব, ক্রমাগত একজন সিনিয়র পলিটিশিয়ান মির্জা আব্বাস সম্পর্কে যে আচরণ করছে, জামাতের জোটের অংশ হওয়া সত্ত্বেও, তাদের প্রার্থী হওয়া সত্ত্বেও জামাত এক্ষেত্রে কোনো সৌজন্যমূলক ভূমিকা পালন করেনি। এমনকি বাংলাদেশের বিশৃঙ্খলা সৃষ্টি বা বাংলাদেশের রাজনৈতিক স্থিরতা নষ্টে যে সমস্ত ইউটিউবার অত্যন্ত প্রভাবশালী, যারা দেশের বাইরে বসে বাংলাদেশের স্বাভাবিক স্থিরতা নষ্ট করার এই যে প্রচেষ্টা অব্যাহতভাবে রাখছেন, তাদের সঙ্গেও জামাত এবং জামাতের আমির দহরম মহরম এটি অত্যন্ত দৃষ্টিকটুভাবেই দেখা গেছে। ফলে সিন্নি খাওয়ার ক্ষেত্রে সে এঁটো হোক, সে পচা হোক, সে বাসি হোক, সে অপবিত্র হোক, কিংবা ধর্মীয় দৃষ্টিতে হারাম হোক, জামাত যে কোনো হাঁড়িতে মুখ লাগিয়ে তাদের স্বার্থে তারা যে সিন্নি খেতে অভ্যস্ত একটি রাজনৈতিক দল, সেই কথাটি মনিরুল হক চৌধুরী একজন প্রবীণ রাজনীতিবিদ, একজন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের রাজনীতিতে তিনি প্রত্যক্ষভাবে কয়েক দশক ধরে দেখেছেন। তিনি অত্যন্ত ব্যঞ্জনাময় ভাষায় এবং অত্যন্ত সাবলীল ভাষায় তিনি সংসদে তুলে ধরেছেন, যেটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবল একটা তোলপাড় চলছে। ফলে এই জামাতে ইসলামীর ভিন্ন ভিন্ন হাঁড়িতে সিন্নি খাওয়ার এই যে মুখ, এই মুখ শেষ পর্যন্ত কোন হাঁড়িতে যেয়ে ঠেকবে সেটিই এখন দেখার বিষয়। তবে এটাও উল্লেখ করতে চাই, হাঁড়ির মাপ না বুঝে মুখ হাঁড়ির মধ্যে ঢুকিয়ে ফেললে অনেক সময় হাঁড়িটি মাথায় বা গলায় এমনভাবে বেঁধে যেতে পারে যেখান থেকে নিষ্কৃতি পাওয়া কিন্তু খুব মুশকিলও হতে পারে। সেই সতর্ক বাণীটুকু উচ্চারণ করেই আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ।